শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর কালকে তো ফাঁকি মেরেছি। অ্যাকচুয়ালি কালকে আমার মানে পাড়ার কিছু বন্ধু বান্ধবীরা আমার বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই জন্য একটুখানি ব্যস্ত ছিলাম। আর আজকে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের কালকের টপিক নিয়ে আগে একটুখানি অবশ্যই বলবো, কারণ খুব সুন্দর একটা টপিক ছিল, আমার বলার জন্য খুব মনটাই করছিল। কালকে আমাদের টপিক দিয়েছিল মিতাদি। অনেক দিন পরে মিতাদির টপিক দেখে ভীষণ ভালো লাগলো। তো মিতাদি, তোমাকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। তুমি খুব ভালো থেকো। আর তো দিদি যেটা টপিকটা দিয়েছিল সেটা হচ্ছে জন্মদিনে মায়ের হাতের রান্না, আর হচ্ছে তীব্র গরমের পর এক পশলা বৃষ্টি কীরকম লাগে। তো জন্মদিনে মায়ের হাতের রান্না বলতে আমার তো সত্যি কথা বলতে কিছু কিছু রান্না মায়ের না, আমার এখনও মনে হয় কি যে যদি খেতে পারতাম, মুখে লেগে থাকে। সেরকম আমার মনে হয় সব মানে সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না মনে হয় সব থেকে শ্রেষ্ঠ। মায়ের হাতে সে জন্মদিনের রান্না যদি বলো, তাহলে জন্মদিনে বেসিক্যালি ইসে হয় তোমার 5 রকম ভাজা দেয়, তারপরে তরকারি মাছ মাংস যা থাকে দেয় সাজিয়ে গুছিয়ে। তো আমি ওটাকে ঠিক প্রেফার করি না, কিন্তু আমার মাও দিত। বিশেষ করে মা যেটা দিত সেটা হচ্ছে পায়েস। আর পায়েসটাই কিন্তু আমাদের মানে অ্যাকচুয়ালি পায়েসটাই হচ্ছে আমাদের জন্মদিনের খুব একটা মূল্যবান একটা খাবার, যেটা খুব জরুরি, মানে দিলে খুব ভালো। ঠিক আছে, আর কোনো কিছু খাবার হোক না হোক। এখন তো আমরা কেকের যুগে চলে এসেছি, তাই পায়েস আর সেইভাবে খাওয়া করা হয় না। কিন্তু আমাদের পায়েসটা যেমন মা করতোই সবসময়ের জন্য, জন্মদিনের দিন পায়েস করতো। আর মা শুধু জন্মদিন না, মা যেহেতু নিজে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতো, তো প্রচুর মিষ্টি মানে এরকম বানাতো। সন্ধ্যেবেলা হয়তো আমরা পড়তে বসেছি, মা এরকম পায়েস বানিয়ে এরকম 2টো টিফিন বক্সে, দাদার টেবিলে একটা আমার টেবিলে একটা দিয়ে রাখতো। তো একটু করে পড়তাম, 1 চামচ করে খেতাম এইরকম। আর মায়ের হাতের সত্যি কথা বলতে আমার বৌদি তারিফ করে ভীষণ, যে আমার মায়ের হাতে মিষ্টি জাতীয় কোনো খাবার ভীষণ ভালো হতো। আর মা করতো, প্রচুর করতো, ভালোবাসতো যেহেতু খেতে, সেই জন্য ভীষণ প্রচুর বানাতো। আর এখনও বললাম যে মায়ের হাতে রান্না, সেই রান্নার স্বাদ যেন আমি আজও মানে কোনো সন্তানই হয়তো ভুলতে পারে না। সেই রান্না এত স্বাদ, মায়ের বলো শাশুড়ি মায়ের বলো যাই বলো। তো আমার কাছে আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করতেন। শাশুড়ি মায়ের থেকেও অনেক অনেক ভালো রান্না শিখেছি, অনেক রান্না শিখেছি, জায়েদের কাছ থেকে শিখেছি। কিন্তু যেহেতু মায়ের কাছে যখন ছিলাম তখন তো ছোটো ছিলাম, সেইভাবে রান্না করতাম না। তো সেই জন্য মা যেগুলো রান্না জানি প্যাটার্নটা করি কোনো কোনো সময়। যেমন আমার মা ওরা করতো, তোমরা জানো কিনা, মানে তোমরা কোনো দিন শুনেছো কিনা জানি না। আমার বাপের বাড়ি মা যে রান্না করতো উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, জ্যান্ত মাছ, তেলাপিয়া হোক বা কিছু হোক, আমাদের এটা ভীষণ হতো। লঙ্কা দিয়ে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে, মানে সে যেন কি অমৃত স্বাদ। তারপরে অনেক কিছু এরকম। তো শুধু জন্মদিন বলবো না, মায়ের হাতে রান্না, মা জনিত কোনো কিছু হলেই মনে পড়ে সব কিছুই মায়ের সাথে জুড়ে থাকা সব কিছুই মনে পড়ে। তো আর মায়ের হাতে রান্না তো অনেক খেয়েছি। মা আমার বিয়ের পরও আমাদের বাড়িতে গিয়েই মা অনেক রান্না করতো, যখন আমার বাড়িতে ছিলেন মা। তো যাই হোক, এখন তো মা নেই আর মায়ের হাতে রান্না পাই না। তবে আমার বাবাও কিন্তু ভালো রান্না করে, জানো। বাবা কিন্তু মাঝে মাঝে রান্না করতে বাবা ভালোবাসে। তাছাড়া শুধু মানে ভালো রান্না করে তাই না, রান্না করতে বাবা ভালোবাসে। সেই জন্য মাঝে মাঝে কিছু রান্না করলে আমাকে খাওয়াবেই। ঠিক আছে, অনেক কিছু আছে, বাবাও মাঝে মাঝে রান্না করে শখ করে, ভালোবাসে বললাম। আর অনেক গরমের পরে বৃষ্টি, সত্যি সেইটা তো একটা ভীষণ আরামদায়ক ব্যাপার, মানে একটা যেন আলাদাই এক্সাইটমেন্ট। ছোটোবেলায় হলে তো আমরা ভিজতেই শুরু করে দিতাম, এখন আর সেইভাবে ভেজা হয় না। কিন্তু মানে সেইটা একটা বিশাল আনন্দ, সত্যি করতে বলতে ওটা
হয়তো ফিলিংসটা বলে বোঝানো যাবে না যে কতটা মজা। হ্যাঁ, বৃষ্টি এত গরম, তার মধ্যে একটুখানি বৃষ্টি। তো এরকম আমি যদি আমার মনে হয় যে এটা যদি আমি জীবনের সাথে কানেক্ট করি, হঠাৎ করে মনে চলে আসলো যে অনেক আনন্দ, অনেক আনন্দ, তার মধ্যে একটু দুঃখ। হ্যাঁ, এটা তো জীবনের পার্ট, তাই না? ওটাকেও অ্যাকসেপ্ট, আমরা যেমন অনেক গরমের পরে বৃষ্টিটাকেও সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিই, সেরকম আমরা যদি একটু শিখে যেতাম যে অনেক আনন্দ, অনেক আনন্দ, তার মাঝে 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 দুই একটা দুঃখ, সেটাকেও যদি অ্যাকসেপ্ট করে নিতে পারি, তাহলে আমাদের কাছে দুঃখটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে, সমস্যাগুলো অনেক ছোট হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, মিতালির এই টপিকটা দুটো কালকের টপিক ছিল, আমি একটুখানি বলতে ইচ্ছে করলো, যেহেতু মায়ের জন্মদিনে মায়ের হাতে রান্না, তো বলতে গিয়েই সব কিছু মনে পড়ে যায়। আর আজকের টপিক আমাদের দিয়েছে রঞ্জনা দিদি। রঞ্জনা খুব সুন্দর টপিক আজকেও, দিদিকেও আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। দিদি যেটা দিয়েছে, দুটো দিয়েছে, একটা হচ্ছে জরিমানা আর একটা দিয়েছে সাজঘর। এই দুটি শব্দ শুনলে কি মনে হয়? জরিমানা আর সাজঘর। জরিমানা কথাটা শুনলেই যেরকম মনে হয় পেনাল্টি দেওয়া, মানে একটা কি বলবো, একটা ভুল করেছি সেখানটায় আমাকে তার ফলাফল যেগুলো মানে আমরা ধরো ভালো করলে তো ভালো পাই, আর ভালো কর্ম করলে ভালো রিটার্ন আসবে, আর খারাপ কর্ম করলে তো খারাপ রিটার্ন আসবে। সেই খারাপ রিটার্নটা যখন আসে, তখন আমাদের জরিমানা হিসাবে ওটা আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার। কারণ একটা যদি সমস্যা আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের একটা জরিমানা দিতে পারলাম আমরা আমাদের জীবনের ভুল যে করেছি তার জরিমানা হিসাবে আমরা একটা ক্লোজ করতে পারলাম। বহু করি, তো সেই ক্ষেত্রে সেরকম আমার মনে হয় কোনো ভুল করলে জরিমানা তো দিতেই হবে, আর সেটা এক্সেপ্ট না, একটা বড় জিনিস। যখন যে কোনো জিনিস তুমি যত অ্যাকসেপ্ট করে নিতে পারবে, তত তুমি ভালো থাকবে, তত তুমি শান্তিতে থাকবে। তো সেই জন্য দুঃখ আসলে ওটা আমার ভুলেরই জরিমানা দিতে হবে, সেইটা মেনে নিয়ে যদি আমরা নিজেদেরকে সেইভাবে বুঝিয়ে করতে পারি যে এটা আমাদের জরিমানা দিতে হবে, আমরাই করেছি, তো তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর সাজঘর কথাটা শুনে আমার যেটা গানটা মনে পড়ে গেল, মান্নাদের গানটা, দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার সাজা, ও রানী সাহেবা বিদায়, তোমার সাজ করে রাজা সাজবো না, তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা, দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজা রাজা, ও রানী সাহেবা বিদায়। এই গানটা আমার ভীষণ প্রিয় গান, তো ওই গানটার মধ্যে এই সাজঘর কথাটা আছে, সেই জন্য আমার এই গানটা মনে পড়ে গেছে। অনেকবার তোমাদের সাথে করেছি বোধহয় এই ভাঙা গলায়। যাই হোক, তোমরাও গুনগুন করছো আমার সাথে, যারা তোমরা ভালো গাইতে পারো তারা গাইছো, এটা আমার কাছে অনেকটা পাওনা, কারণ আমার গানটা শুনে মনে পড়ে গেছে যে গানটা শুনি। তো সাজঘর যেটা আমার মনে হয় যে সত্যি আমরা তো উপরে সবসময়, আমরা মানুষরা সবসময় মনে হয় উপরে একটা মেকআপ করে আমরা রয়েছি। হ্যাঁ, আমাদের ভেতরটা তাকে আমাদের ওপরটা আদৌ কি আমরা আমাদের ওপরটা যেরকম আমরা ভেতরটা সেরকম কি আমরা, নাকি আমরা সেজে রয়েছি, সাজঘরে আমরা সেজে রয়েছি, নকল পোশাক পরে রয়েছি। কারণ হয়তো আমরা এটা অনেক সময় আমরা হয়তো চেকও করি না ভালো করে যে সত্যি কি আমি ভেতরে বাইরে হয়তো ভেতরে আমার মধ্যে অনেক কিছু হিংসে আছে, রাগ আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি ওপরে দেখাই না সেটা। কিন্তু আমার ভেতরটা তো জানে না কি আছে না আছে, তো সেইটা কি আমরা চেক করি যে আমার ভেতরে কি হিংসে আছে, আমার ভেতরে কি
আমি কি একটা ভালো একটা সুন্দর মুখের সুন্দর সাজের করে আমি কি লোকের সামনে আছি, মানুষের সামনে আছি, পৃথিবীর সামনে আছি, নাকি আমি ভেতরে যা আমি তা বাইরে। তো এটা আমাদের মনে হয় সবার চেক করা উচিত। অবশ্যই আমারও আছে হয়তো, এটা আমরা সবাই নিজেরাই বলতে পারবো। তো ঈশ্বরকে বলি, ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা রাখতে চাই যে তুমি কী বলো তো, আস্তে আস্তে অনেক না শান্ত, অনেক মানে সেই কি বলবো, একটা সময় যে একটা রাগ, একটা ক্ষোভ, অনেক মানুষের প্রতি একটা অভিযোগ, সেইগুলো না আস্তে আস্তে সত্যি বলতে অনেক কমে যাচ্ছে বয়সের সাথে সাথে, বা যে কোনো কিছুর সাথে সাথে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেই জন্য অবশ্যই আমিও দেখব যে আমার ভেতরটা যা, আমার কি ওপরটা তাই, নাকি আমি কোনো সাজঘরে গিয়ে আমি সেজে আছি। তো সাজঘর নিয়ে আমার এইটুকুই বললাম, আমার এইটুকুই মনে হলো। অবশ্যই শুনবো সবাই যেটা বলবে। কালকে ভীষণ রাত্রে 12টা অবধি আমাদের বাড়িতে প্রোগ্রাম ছিল, তো সেই জন্য কালকে আমি দুদিন ধরেই আমি ভিডিও সেভাবে দেখতে পারিনি। তো আমি দেখবো, অবশ্যই দেখবো, দেখে রাত্রেবেলা বাড়ি গিয়ে তাহলেই বুঝতে পারবো যে দিদি কী বলতে, সাজঘর নিয়ে কী বলতে চেয়েছে, বা আর সবাই সবার কী অনুভূতি শেয়ার করেছে। খুবই ভালো লাগে শুনতে, জানতে অন্যরকম কিছু। তো চলো, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর টাটা।